বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎসেচক, বা আমরা ইংরেজিতে বলছি এনজাইম। আমরা এই উৎসেচক এবং এনজাইম নিয়ে আলোচনায় চলে আসছি। দেখো, এই যে উৎসেচক, এই উৎসেচকের ইংরেজিটা হচ্ছে এনজাইম। এই উৎসেচক বা এনজাইম সেটা কি, সেটা আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। দেখো, তোমরা ক্লাস 8 বা 9-এ অক্সিজেন প্রিপারেশন পড়েছো। সেখানে পড়েছো যে KClO3 পটাশিয়াম যে ক্লোরেট, সেই পটাশিয়াম ক্লোরেটকে যদি আমরা উত্তপ্ত করি, অর্থাৎ প্রায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরে উত্তপ্ত করি, তাহলে পটাশিয়াম ক্লোরেটটি ভেঙে গিয়ে উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। ঠিক আছে, তাহলে দেখো এখানে পটাশিয়াম ক্লোরেট, সেখান থেকে আমাকে অক্সিজেন পেতে গেলে কত টেম্পারেচার লাগছে? 700 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যদি আমরা এই KClO3 পটাশিয়াম ক্লোরেট এর সঙ্গে আমরা যদি MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করি, তাহলে কি দেখা পাবো? না, MnO2 যোগ করলে উৎপন্ন হবে KCl, উৎপন্ন হবে অক্সিজেন, এবং MnO2 যেমন দেওয়া হয়েছিল ঠিক তেমনই থেকে যাবে। অর্থাৎ এখানে MnO2 যেমন আমরা বিক্রিয়াতে দিয়েছি, এখানে বিক্রিয়া শেষে ঠিক তেমনই MnO2 পেয়ে যাব। কিন্তু কি দেখা গেল? এখানে টেম্পারেচার কত লেগেছিল? 700 ডিগ্রি সেন্টিগ্রেড। তৈরি করা ব্যয় সাপেক্ষ। যখন আমরা সেই একই পদার্থকে MnO2 দিয়ে উত্তপ্ত করছি, তখন আমাদের একই প্রোডাক্ট অক্সিজেন পাচ্ছি, কিন্তু কি হচ্ছে না, এক্ষেত্রে আমার টেম্পারেচারটা লাগছে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, দেখো এখানে MnO2 রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, বিক্রিয়া শেষে অ্যাজ ইট ইজ থেকে গেছে। মাঝখান থেকে আমাদের কি লাভ হলো? যতটা তাপমাত্রার প্রয়োজন ছিল, হচ্ছে আমরা কম তাপমাত্রায় এই প্রোডাক্টটা পেলাম। এখানে এই MnO2 কি হিসাবে কাজ করেছে? MnO2 যেটি হিসাবে কাজ করেছে সেটাকে আমরা বলছি যে MnO2 এখানে কাজ করেছে অনুঘটক হিসাবে, বা আমরা এমনিতে বলছি ক্যাটালিস্ট হিসাবে। এটা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞানে। যদি আমরা আমাদের বায়োলজির ক্ষেত্রে দেখি, কি দেখা পাবো? ধরো, তোমরা জানো যে আমাদের দেহে কার্বোহাইড্রেট কি হিসাবে জমা থাকে? কার্বোহাইড্রেট জমা থাকে গ্লাইকোজেন হিসাবে। ঠিক আছে, সেই গ্লাইকোজেনটা ভেঙে আমরা কি উৎপন্ন করি? প্রয়োজনে গ্লুকোজ উৎপন্ন করছি। যদি আমি বা আমরা ল্যাবরেটরিতে এই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন করতে চাই, তাহলে দেখা যাবে যে এখানে কয়েকশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হচ্ছে। কিন্তু আমরা জানি যে আমাদের শরীরের তাপমাত্রা কত? আমাদের শরীরের নর্মাল তাপমাত্রা 36 ডিগ্রি সেন্টিগ্রেড, বা খুব বেশি হলে 40 বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে গ্লাইকোজেন ভেঙে আমরা এই এত কম তাপমাত্রায় কিভাবে গ্লুকোজ তৈরি করছি? গ্লাইকোজেন ভেঙে আমরা গ্লুকোজ তৈরি করছি আমাদের কোষের মধ্যে বা দেহের মধ্যে, এটা সত্য। আমরা যখন গ্লাইকোজেনকে পরীক্ষাগারে ভেঙে গ্লুকোজ তৈরি করছি, তখন কয়েকশো ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হচ্ছে। কিন্তু আমরা জানি যে আমাদের শরীরে অত তাপমাত্রা তৈরি করা সম্ভব নয়, কিন্তু গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হচ্ছে আমাদের নর্মাল টেম্পারেচারে। তাহলে কীভাবে সম্ভব হচ্ছে? যদি আমি এইটার সঙ্গে তুলনা করি, তাহলে বুঝতে পারবো যে KClO3-কে যখন আমি MnO2 যোগ করছি না, তখন অনেক তাপমাত্রার প্রয়োজন ছিল এই ঘটনার মতো। কিন্তু যখন আমরা KClO3-র সঙ্গে MnO2 যোগ করছি, সেই তাপমাত্রা কমে 200 থেকে 80 সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে। অথবা বলতে পারি যে আমাদের শরীরে যখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়, তখন
এই MnO2 মতো কোনো একটা পদার্থ, MnO2 মতো কোনো একটা পদার্থ এই বিক্রিয়া অংশগ্রহণ করছে, বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকছে এবং কি করছে না এই টেম্পারেচারটাকে কমিয়ে আমাদের শরীরের নর্মাল টেম্পারেচারে করতে সহায়তা করছে। এই যে MnO2 মতো পদার্থ যেটা আমাদের কোষের মধ্যে আছে, যারা আমাদের দেহে এরকম রাসায়নিক বিক্রিয়া হতে সহায়তা করছে, তো তারা আমরা বলতে পারি যে এখানে কী হিসাবে কাজ করছে, তার এখানে আমাদের কাজ করছে অনুঘটক হিসাবে। এই অনুঘটক আমরা কোথায় পাচ্ছি? এই অনুঘটকটিকে আমরা পাচ্ছি আমাদের কোষের মধ্যে, জীবদেহের মধ্যে। তাই এই অনুঘটকটিকে আমরা কি বলছি? এই অনুঘটকটিকে আমরা বলতে পারি যে এর নাম হচ্ছে, এখানে যে অনুঘটক কাজ করছে তাকে আমরা বলতে পারি তার নাম হচ্ছে জৈব অনুঘটক। অর্থাৎ জীবদেহে অনুঘটকটা পাওয়া যায় তাকে হচ্ছে জৈব অনুঘটক। এই যে জীবদেহে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, করে রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দিচ্ছে, তখন এই যে জৈব অনুঘটক, এই জৈব অনুঘটকটাকে আমরা বলছি নামকরণ উৎসেচক বা এনজাইম। ঠিক আছে, এই যে জৈব অনুঘটক রূপে যারা আমাদের দেহের মধ্যে কাজ করছে তাকে আমরা বলছি উৎসেচক বা এনজাইম। আমরা এখন আসবো যে এটিকে কেন আমরা এনজাইম নামটা দিলাম, অন্য নাম দিতে পারতাম, এনজাইম নামটা দেওয়া হলো কেন? তাহলে আমরা এর একটু আবিষ্কারের দিকে আমরা চলে যাব। কি দেখা পাবো না, আমরা দেখতে পাবো যে 1800 খ্রিস্টাব্দের দিকে প্রথম আমরা প্রাণীদেহে অনুঘটন ক্রিয়া লক্ষ্য করেছি। অর্থাৎ প্রাণীদেহে যে এরকম অনুঘটন বিক্রিয়া ঘটে সেটা আমরা 1800 সালে প্রথম আমরা অনুভব করলাম। কি দেখা গেল? পরবর্তীকালে অর্থাৎ 1825 সালে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বার্জেলিয়াস। কি নাম বলছি? বার্জেলিয়াস। তিনি কি করলেন না, বার্জেলিয়াস উল্লেখ করলেন যে জীবিত কোষে কিছু পদার্থ রয়েছে যারা অনুঘটকের মতো কাজ করে। বার্জেলিয়াস 1825 সালে বলছেন যে আমাদের জীবদেহে কিছু পদার্থ থাকে যারা অনুঘটকের মতো কাজ করে। ঠিক আছে, এবার কি হলো না, সালটা হচ্ছে 1850। কথা আমি বলছি 1850 সাল। নাম কি? তার বিজ্ঞানীর নাম হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর তিনি কি করলেন না, তিনি দেখলেন যে এই যে শর্করা, কার্বোহাইড্রেট, সেই শর্করাতে যদি আমরা ইস্ট প্রয়োগ করি, শর্করাটি পরিণত হচ্ছে অ্যালকোহলে। ঠিক আছে, শর্করা, সেই শর্করাটা অ্যালকোহলে পরিণত হচ্ছে কার সাহায্যে? না ইস্টের সাহায্যে। তখন কি বোঝা গেল? তাহলে নিশ্চয়ই ইস্টের মধ্যে এরকম কিছু অনুঘটক রয়েছে, কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যারা শর্করাকে অ্যালকোহলে পরিণত করছে। তা সেই পদার্থের নাম কি হবে? তাহলে পদার্থটা পেলাম কার মধ্যে? না পদার্থটি আমরা পেলাম যার মধ্যে, সেটা হচ্ছে ইস্টের মধ্যে। তাহলে মধ্যে ইংরাজি কি? না মধ্যে ইংরাজি হচ্ছে এন। ঠিক আছে, মধ্যে ইংরেজি আমরা বলছি কি না, মধ্যে ইংরেজি আমরা বললাম যে ইন। ইন মানে মধ্যে। এটাকে গ্রিক ভাষায় কি বলা হচ্ছে না, এটাকে গ্রিক ভাষায় বলা হচ্ছে যে এন। গ্রিক ভাষায় কি বললাম না, গ্রিক ভাষায় সেটাকে বলা হলো এন। ইনটা হচ্ছে ইংরেজি, গ্রিক ভাষা হয়ে গেল এন।
পাওয়া গেছে কার মধ্যে? ইস্ট। এই ইস্টের গ্রিক শব্দ কি? না, ইস্টের গ্রিক শব্দ হচ্ছে জাইম। তাহলে ইস্টের মধ্যে জাইম, তাই এই নামটাকরণ করা হলো এনজাইম বা উৎসেচক। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে উৎসেচকটা কি, কেন নামকরণ করা আমরা বুঝতে পারলাম। যদি আমরা উৎসেচকটাকে আমরা করি, কেমিক্যাল অ্যানালিসিস করি, তাহলে দেখা যাবে উৎসেচক মাত্রই হচ্ছে প্রোটিন। তাহলে আমরা উৎসেচকের সংজ্ঞা কি বলবো? না, প্রোটিন ধর্মী কি হিসাবে কাজ করছে? জৈব অনুঘটক হিসেবে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি প্রোটিন ধর্মী যে সমস্ত জৈব অনুঘটক জীব দেহে সংঘটিত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে, তাকে বলা হবে উৎসেচক বা এনজাইম। এটা আমরা উৎসেচক কি সেটা একটা আমরা বোঝার চেষ্টা করলাম। পরের ভিডিওতে আমরা এরকম উৎসেচক নিয়ে, তার বৈশিষ্ট্য নিয়ে, তার কার্যপদ্ধতি আমরা পর্ব আলোচনাতে আসবো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বায়োলজি ক্লাসরুম, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।